টানা বৃষ্টিতে ময়মনসিংহে বন্যার ফের অবনতি। শেরপুরের নতুন এলাকায় ঢুকছে পানি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে। হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। ইতালির ঝুঁকির তালিকায় থাকলেও আবেদনে বাধা নেই বাংলাদেশের শ্রমিকদের। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা। এবং সন্ধ্যায় টি-20 সিরিজের প্রথম ম্যাচ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্টের হতাশা কাটিয়ে প্রত্যাশী টাইগাররা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সাথে আছে আমি মশিউর অনেক। রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী জেলার হালুয়াঘাট ও ঝিনাইগাতি উপজেলার 30,000 পরিবার আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন অনেকে। এ নিয়ে আরও জানাতে হালুয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যেমনটা জানছিলাম যে রাতের বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, তো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে কিনা আর এখন পর্যন্ত ঠিক কতটি অঞ্চল প্লাবিত হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রাতভর ভারী বর্ষণ এবং এই ভারী বর্ষণ কিন্তু সকাল পর্যন্ত চলেছে এবং এখনও হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দিনে বিকেলবেলায় যেমন দেখেছিলাম যে বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছিল হালুয়াঘাট উপজেলার, সেটি কিন্তু আজকে আবারও অবনতি হয়েছে এই ভারী বর্ষণের কারণে। এবং এখনও প্রায় 2 উপজেলায় 30,000-এরও বেশি পরিবার কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে এই ময়মনসিংহের এই 2টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 6টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং 6টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 500-রও বেশি মানুষ এখনও অবস্থান করছেন এবং এখানে শুকনো খাবার দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে এবং আজকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার পরিদর্শনে এসেছেন এবং তিনিও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সহায়তা দিচ্ছেন এবং শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা ইমরান সালেহ প্রিন্স, তার বাড়িও হালুয়াঘাটে, তিনিও বেশ কয়েকটি জায়গায় শুকনো খাবার বিতরণ করেছেন। তবে যে পরিমাণ খাবার দেয়া হচ্ছে এটি কিন্তু পর্যাপ্ত নয়। অর্থাৎ যে পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, প্রায় লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এটির কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য যে সমস্ত যান দরকার, যেমন বোট বা নৌকা দরকার, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে কোনো ধরনের সাহায্য বা উদ্ধার কাজ সেগুলো কিন্তু চালানো যাচ্ছে না। আমরা গতকালকে দেখেছি সেনাবাহিনীর সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন র্যাপিড রেসপন্স বিডি সদস্যরা কিন্তু বেশ কিছু উদ্ধার কাজ করেছে সেনাবাহিনীর বোট দিয়ে। যারা প্রত্যন্ত এলাকায় আটকা পড়েছিলেন গতকালকে কিন্তু তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের খবর আমরা কিন্তু পাইনি। তো ত্রাণ সামগ্রী হিসেবে যেটি এখন সবচেয়ে বেশি দরকার, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি, এগুলো কিন্তু পর্যাপ্ত নয়। শুধু আশ্রয় কেন্দ্রগুলোতে কিছু বিতরণ করা হচ্ছে, কিন্তু বাড়ি ঘরে যারা আটকা পড়েছেন, যারা এখনও পানিবন্দী অবস্থায় আছেন বা বাড়ি ছেড়ে আসতে পারছেন না, তাদের কাছে যে শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি সেগুলো কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এবং দুর্গতরা আমাদেরকে জানিয়েছেন যে যেভাবেই হোক তাদের কাছে শুকনো খাবার এবং এগুলো পৌঁছানোর জন্য তারা বলছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ধোবাউড়া কিন্তু গতকালকেও খারাপ অবস্থায় ছিল। আজকে রাতভর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকেও খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এবং এখানে হালুয়াঘাট থেকে যে ধোবাউড়া যাওয়ার যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে আমরা গতকালকেও ধোবাউড়া গিয়েছিলাম, সেই সড়কটিতে কিন্তু আজকে যাওয়া যাচ্ছে না। একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কের উপর পানি ওঠার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকালে হালুয়াঘাট রোডে
কিন্তু একটি গাছ পড়ে যান চলাচল বেশ কিছু সময় বন্ধ থাকে এবং সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা সেই গাছটি কেটে সরানোর পর বেশ কিছু পর প্রায় 1 ঘন্টা পর কিন্তু যান চলাচল শুরু হয়। এবং হালুয়াঘাট উপজেলা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম সহ এখনও পৌর এলাকায় কিন্তু বেশ পানি রয়েছে। হাসপাতালের রোগীরা দুর্ভোগে আছেন, খাদ্য গুদামের পানি এখনও সরেনি, ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতে কিন্তু এখনও পানি রয়েছে। সব মিলিয়ে কিন্তু বন্যা দুর্গত এলাকার মানুষ চরম দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ময়মনসিংহে রাত থেকে ফের বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে। যে কথাটা জানাচ্ছিলাম যে রাত থেকে আবারও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, আর সেই একই অবস্থা কিন্তু বিরাজ করছে নোয়াখালীতেও। এবার বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে উপকূলীয় জেলাটি। একদিকে যেমন সাম্প্রতিককালের ভয়াবহ বন্যার পানি আটকে আছে, অন্যদিকে আবার নতুন করে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বিপাকে পড়েছে জেলার বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে জেলার মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম, যেমনটা জানছিলাম, এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে তথ্য, আর জলাবদ্ধতাই মানুষের ভোগান্তি বা কতটা দেখছেন, কি তথ্য আছে? অনেক, নোয়াখালীতে কিন্তু আসলে জেলা প্রশাসক আসে, জেলা প্রশাসক যায়, কিন্তু যে তাদের আশ্বাসের যে ফুলঝুরি সেটি ফুলঝুরিতে থেকে যায়, অর্থাৎ তার বাস্তবিক কোনো রূপ কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা দেখতে পান না। গত 2 মাস আগে নোয়াখালীতে বন্যা হলেও সেই বন্যার যে জলাবদ্ধতা এবং পানি সেটি কিন্তু এখনো নামেনি, যার কারণে কিন্তু নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার 12 লাখের বেশি মানুষ এখনো কিন্তু পানিবন্দী রয়েছেন। এর মধ্যে গত 1 সপ্তাহে যে টানা বর্ষণ হয়েছিল, যার কারণে কিন্তু নোয়াখালীর যে সকল জায়গায় পানির পরিমাণ কিছুটা কমে গিয়েছিল সে সকল জায়গায় কিন্তু পানি আরো বেড়েছে। যদিও এই নিয়ে গত 1 মাস যাবৎ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন সময় বৈঠক হয়েছে, কিভাবে আসলে নোয়াখালী শহরের যে জলাবদ্ধতা সেটি নিরসন করা যায়, কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা কিন্তু দেখিনি। আমরা শুধু তাদের আশ্বাসের ফুল জুড়েই শুনতে পাচ্ছি। স্থানীয়রা বলছেন জেলা প্রশাসকরা বিভিন্ন সময় এ নিয়ে একাধিকবার বৈঠক করলো এবং গণমাধ্যমে কভারেজ পাওয়ার জন্য একেবারে নাম দেখানো কিছু অভিযান পরিচালনা করা হলেও সেটা কিন্তু বাস্তবিক অর্থে খুবই নগণ্য। যে অবৈধ দখলগুলো রয়েছে, যেগুলোর কারণে আসলে পানিগুলো নামতে পারছে না, এবং যে অবৈধ দখলের কারণে খাল দখল হয়ে আছে, বিল দখল হয়ে আছে, নদীতে পানি যেতে পারছে না, সেই অবৈধ দখলগুলো আসলে যতদিন পর্যন্ত উচ্ছেদ করা সম্ভব হবে না ততদিন কিন্তু নোয়াখালীবাসীর যে দুঃখ, দীর্ঘদিনের জলাবদ্ধতা সেটি কমবে না। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি, গত 2 মাস আগে নোয়াখালীতে কিন্তু যে বন্যা হয়েছিল, সে বন্যা পরবর্তী সময়ে একদিকে এমনিতে যাতায়াত ব্যবস্থার বেহাল দশা, সবগুলো গ্রামীণ সড়কই ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে। তার মধ্যে কিন্তু আবার কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে মানুষের মধ্যে আরো ভোগান্তি বেড়েছে। তো আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে। তিনি আসলে অন্য সব সময়ের মতো এখনো কিন্তু আমাদেরকে আশ্বাসের বাণী শুনিয়েছেন যে তারা তাদের যে অভিযান সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং তারা তাদের অভিযান চালাবেন। আসলে কবে নাগাদ যে কার্যকর অভিযান চলবে সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। তো অনেক, আসলে এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরবর্তী যে জলাবদ্ধতা সেটি নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীতেও ফের বৃষ্টির কবলে আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর এতে করে ভোগান্তিতে আছে সেখানকার জনপদের মানুষজন। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। জানাচ্ছিলাম যে বেশ রাতভর বৃষ্টির কারণে জলাবদ্ধতা, কোথাও কোথাও আবার ধস, সবকিছু মিলিয়ে বিপর্যস্ত অবস্থা। এদিকে ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টেও সিসি ব্লকে দেখা দিয়েছে ধস, আর এতে করে উজানের পানির তীব্র স্রোতে এরই মধ্যে ধসে গেছে লঞ্চ ঘাটের বেশ কিছু অংশ। আবার ঝুঁকিতেও আছে নদী তীরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এ নিয়ে আরও জানাতে ভোলার লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। সরাসরি চলে যাব সেখানে। ইমতিয়াজ, যেমনটা জানছিলাম যে জলাবদ্ধতা এবং পাশাপাশি ধসের পাশাপাশি যে খবরগুলো আপনি জানাবেন যে এই মুহূর্তে আসলে ইলশা লঞ্চঘাটের কত কিলোমিটার অংশের সিসি ব্লক ভেঙে গেছে, কি তথ্য আছে, আর কত মিটার জুড়ে লঞ্চ এবং গুরুত্বপূর্ণ যেসব ঘাটের স্থাপনা সেগুলো এবার সবশেষ পরিস্থিতি কি? অনেক, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গত বছর 6 সেপ্টেম্বর কিন্তু ভোলার ইলিশা পয়েন্টের এই আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রথম ধস শুরু হয়। এরপরে পালাক্রমে 2 থেকে 3 বার ধসের মাত্রা বেড়ে গিয়ে প্রায় 200 থেকে 250 মিটারের উপরে সিসি ব্লক কিন্তু ভোলার মেঘনার গর্ভে কিন্তু বিলীন হয়ে গিয়েছিল। এছাড়াও ঝুঁকির মুখে ছিল প্রায় আরো 100 মিটারের মতো। এরপর পরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইমার্জেন্সি ভাবে বালু ডাম্পিং করেছে, জিও ব্যাগ ডাম্পিং করেছে। এরপরে কিছুটা
রক্ষা পেলেও কিন্তু গেল 2 থেকে 3 দিন পর্যন্ত উজানের পানির চাপে কিন্তু ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টের এই লঞ্চঘাট এলাকায় আবার নতুন করে কিন্তু নতুন নতুন স্থানে সিসি ব্লকে ধস দেখা দিয়েছে এবং ফাটল দেখা দিয়েছে। এতে করে এই এলাকার যে সকল স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে এই লঞ্চঘাট এলাকায় ঢাকা ঢাকা ভোলা, ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা ইলিশা এরকম প্রায় 4টি লঞ্চঘাট, 2টি ফেরিঘাট এবং বেশ কয়েকটি মাছঘাট রয়েছে। এছাড়াও প্রায় অর্ধ শতাধিকের মতো দোকানঘর, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই লঞ্চঘাট কেন্দ্রিক। এই যখনই সিসি ব্লক ধস দেখা দিয়েছে তখনই এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল মালিক রয়েছে তাদের মনে একটা আতঙ্ক দেখা দিয়েছে, কারণ গত বছর এই সময় প্রায় 15 থেকে 20টি দোকানঘর এবং মাছঘাট কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল তারা। কিন্তু এখন যখন আবার পুনরায় উজানের পানির চাপ দিয়েছে, চাপের কারণে কিন্তু মেঘনার পানি যখনই চাপ প্রয়োগ করে, এতে করে ভাটার সময় প্রতিনিয়ত কিন্তু 2 থেকে 3 ফুট এবং 3 মিটার করে কিন্তু সিসি ব্লক ধস শুরু হয়ে যায়। এই ধস এড়ানোর জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা গ্রহণ করলেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান কিন্তু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা আমাকে জানিয়েছে যে এই ইলিশা লঞ্চঘাট এলাকার প্রায় 3 ইউনিয়নের মানুষ বসবাস করে। এই আমি এখন যে স্থানটি রয়েছি তার প্রায় 10 মিটার পাশে কিন্তু ভোলার শহর রক্ষা বাঁধ রয়েছে। অতি শীঘ্রই যদি এই সিসি ব্লক ধস মেরামত করার বা সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানেন। স্থানীয়রা আরেকটা বিষয় জানিয়েছেন, যখনই ধস শুরু হয় তখনই কিন্তু ইমার্জেন্সি ভাবে বালু বোঝাই জিও ব্যাগ ডাম্পিং করা হয়। এই বালু বোঝাই জিও ব্যাগ ডাম্পিং এর পরিবর্তে যদি স্থায়ী ভাবে সিসি ব্লক দিয়ে ধসটি রক্ষা করা যেত তাহলে কিন্তু ভোলার ইলিশার এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষা করা সম্ভব হতো বলে স্থানীয়রা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সিসি ব্লক ধসের সর্বশেষ তথ্য। অনেক ভোলার মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দিচ্ছে, আর সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ব্যাংকিং চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, যা চলতি অর্থ বছরের সর্বোচ্চ। তবে গত 15 বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা না থাকায় বৈধভাবে আয় পাঠানোর আগ্রহ ছিল না বলছেন প্রবাসীরা। আর শুধু সরকার পতন নয়, হুন্ডি ব্যবসা কমায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রভাব বেড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিমন। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আগস্ট মাসের তুলনায় $18 কোটি বেশি এসেছে, যা চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত মাসে $240 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই মাসে ছিল $133 কোটি। সেই হিসাবে 2 বছরের একই সময়ে আয়ের প্রবাহ বেড়েছে 80% বেশি। গত 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রবাসী আয়ে এমন প্রবাহ। এর আগে 2024 অর্থ বছরে জুনে এসেছে $254 কোটি ও 2021 অর্থ বছরে জুলাই এসেছে $260 কোটি। এর মধ্যে গত জুন মাসে ছিল ঈদুল আজহার উপলক্ষ। এতে বিগত সরকারের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরেছেন অনেকে। ফলে নতুন সরকার এসে যে সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে এতে পুনরায় আস্থা তৈরির কথা বলা হচ্ছে। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা না থাকার কারণে আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাইনি, কিন্তু বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। ব্যাংকাররা বলছেন, নতুন সরকার গঠনের শুরু থেকেই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাচ্ছেন, যে কারণে ব্যাংকিং চ্যানেলে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েই চলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব অবৈধভাবে হুন্ডির ব্যবসা করে আসছেন, সরকার পতনের পর তা অনেকটাই কমে গেছে, যে কারণে অনেক প্রবাসী বাধ্য হয়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। সেক্ষেত্রে আগামীতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে ও হুন্ডি বন্ধে দরকার সদিচ্ছা, রাজনৈতিক নৈতিকতা এবং পারিবারিক শিক্ষা। ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স বৃদ্ধির ফলে স্থিতিশীল হয়েছে ডলার বাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি ডলারের বিনিময় হার 120 টাকায় স্থির রয়েছে। তবে এখনও কিছু ব্যাংকের প্রবাসীরা পার্থক্য 50 পয়সায় নামিয়ে আনার দাবি তুলেছেন বলে জানান তারা।
তবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থির রয়েছে বলে জানান বিশ্লেষকরা। তথ্যমতে 2 অক্টোবর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 24.77 বিলিয়ন ও বিপিএম 6 অনুযায়ী 19.76 বিলিয়ন ডলার, যা বিগত সরকারের আমলে রিজার্ভ থেকে ডলার বিক্রিতে 18 বিলিয়নের ঘরে নেমে যেতে দেখা গেছে। তাই রিজার্ভ ঠিক রাখতে ও আমদানি ঘাটতি মেটাতে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেই জন্য হুন্ডির মাধ্যমে প্রবাসীরা যে সুযোগ সুবিধা পায় তা সরকারকে দিতে হবে বলে জানান তারা। হুন্ডি যারা প্রোভাইড করে তারা যে কাজটা করে থাকে তার অনেক সময় যে এমপ্লয়ি লেভেলে তারা খুঁজে, তাদের এজেন্ট থাকে যে কারো কোনো ধরেন আকামা এক্সটেনশন করার মতো ফান্ড নাই, সে হয়তো কাজ পেলে দিবে, সেরকমভাবেও তারা ফাইন্যান্সিং করে। বা কারো হাতে টাকা নাই, এখন বাড়িতে টাকা পাঠাবে, 1 সপ্তাহ পরেই হয়তো তার বেতন হবে, তখন সে টাকা পাবে। এই লেভেল পর্যন্ত তারা রিচ করে, মানে তারা চিন্তা করে যে কীভাবে আমরা বাড়াতে পারি তাদের দিক থেকে। তাহলে রাষ্ট্রীয়ভাবেও যদি সরকার এখানে চিন্তা করে যে আমরা এরকম কোনো স্কিম নিতে পারি কিনা, যে মানুষ খুব সহজে পাঠাচ্ছে, তার কোনো ক্রাইসিস থাকলে ওই লেভেলে কোনোভাবে কিছু প্রণোদনার বা সহায়তা দেওয়া যায় কিনা, পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেওয়া। অপরদিকে হুন্ডির পাশাপাশি অর্থ পাচার ও রেমিটেন্স বৈধভাবে আসার বড় বাধা বলে জানান এই অর্থনীতিবিদ। তাই আন্ডার ও ওভার ইনভয়েসের বিষয়টি সঠিকভাবে নজরদারির কথা জানান তিনি। অর্থ পাচারটা রোধ করতে হবে এবং সেই জন্য পাচার তো আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা হতো সেটা হলো ট্রেডের মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, মানে এক্সপোর্টের বিলগুলোকে আন্ডার ইনভয়েসিং করে আর ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করে, যেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে হয়ে যেত। তো সেটা বন্ধ করার জন্য তো এখানে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে, যে মিসক্লাসিফিকেশন বা মিস ইনভয়েসিং এইটা তারা যাতে মনিটর করেন এবং যেই প্রাইসগুলো দেখানো হচ্ছে সেগুলো তো এখন ভেরিফাই করা কঠিন কিছু না। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্ররা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে তেমন সবার উচিত দেশের অর্থনীতির স্বার্থে তাদের পরিবারে হুন্ডি বা অর্থ পাচারের সাথে জড়িতদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আতাউন্নিয়ন, এখন, ঢাকা। গণ অভ্যুত্থানে আহতদের 2200-র বেশি এখনো হাসপাতালে, যাদের অনেকেই হারিয়েছেন শরীরের কোনো না কোনো অঙ্গ। তারা কি পাচ্ছেন সুচিকিৎসা? এই জায়গা থেকেই সব কিছু আর কি অবশ্য নাড়াইতে পারি, কিন্তু যে আঙুল মোট করতে পারি না আর কি। আমরা যারা হাত হারাইছি, পাও হারাইছি, তারা তো আর কাজ করে খাইতে পারবো না। আমাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির দিক যাতে আমরা কাজ করে খাইতে পারি। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে 2200-র বেশি এখনো হাসপাতালে। এর মধ্যে 500 জনের বেশি হারিয়েছেন শরীরের কোনো না কোনো অঙ্গ বা পক্ষাঘাতগ্রস্ত, যাদের করতে হবে পুনর্বাসন। তাদের জন্য কাজ করছে ব্রাক, সিআরপির মতো প্রতিষ্ঠানগুলো। আর বিনা খরচে কৃত্রিম অঙ্গ সংযোজন সহ তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণও দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো। কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসার বিষয়ে অনেকের ধারণাও নেই। বিস্তারিত শাহাদাত আব্দুর প্রতিবেদনে। হুইলচেয়ারই তার সঙ্গী, সেখানেই বেঁধেছেন লাল সবুজের পতাকা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সামিল হয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কিন্তু গুলি লাগার পর পা কেটে ফেলতে হয়েছে তার। নবম শ্রেণীর ছাত্র আলামিন হোসেন প্রায় 2 মাস হাসপাতালের 4 দেয়ালে বন্দী। ত্যাগ আর প্রাপ্তির সমীকরণ নিয়ে হিসাব না মেলালেও মাথায় তো প্রশ্ন আসতেই পারে, দেশ কি তাদের দায়িত্ব নেবে? আমার আফসোস নাই, আমার দেশের জন্য আমার এক পাও দেশে আরও 3 সাইড আছে, আবার দরকার হয়ে দেব, কিন্তু আমাদের যেন মর্যাদা দেওয়া হয়। আমরা যারা হাত হারাইছি, পাও হারাইছি, তারা তো আর কাজ করে খাইতে পারবো না। আমাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির দিক যাতে আমরা কাজ করে খাইতে পারি, আমরা যাতে জাতির ভিতর মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাদের যেন কেউ না বলে যে ও পঙ্গু বা ওর পাও নাই, ওর হাত নাই, এটা যেন না বলে কেউ। আমরা তো দেশের জন্য পাও দিছি। নিটোরে ভর্তি শুধু আলামিন নয়, বাবুল, হাসান কিংবা শাহিনের মতো 500-রও বেশি কিশোর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে
হাত পা বা চোখ হারিয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। প্রক্ষাঘাতগ্রস্ত জীবন নিয়ে ভবিষ্যৎ কি হবে? মানে আমার 8বার অপারেশন হয়েছে, আর 8বার অপারেশন হয়েছে, আর আমাকে মানে ডাক্তার বলছে তোমার চিকিৎসা মানে অনেক ভয়ানক, তোমার 6 ইঞ্চি হাড় নাই, তোমার এটা অনেক সময় লাগবে, নিম্নে না হলেও 3 বছর লাগবো মানে হাড়ি জোড়া নিতে। আর যদি জোড়াও নেয় 4 বছর পরে, তা আমার মানে আগের মতো হাঁটাচলা করতে পারব না, সব মানে সোলো হয়ে যাওয়া লাগবে আমার। আমার আব্বু এক রিক্সা চালক, আমি পড়ালেখা করি, মানে ফাঁকে আমি মানে পড়ালেখার টাইমটা আমি সন্ধ্যার ভিতরে সব সেরা ফেলাই, তারপর আমি একটু কাজ করি, কাজ করে আমার পড়ালেখা খরচটা আমি জোগাড় করি। সাভারের সিআরপিতে ভর্তি সদ্য এইচএসসি পাশ করা মহিবুল্লাহর ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করবেন নিজেকে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জায়গা থেকেই সব কিছু আর কি অবশ্য নাড়াইতে পারি, কিন্তু যে আঙুল মোট করতে পারি না আর কি, ধরতে পারি না কিছু আমি। আর এই আঙুলটা এই হাত থেকে ঘুরিয়ে মানে মোটতে হয় না, আর এরকমই থাকে আর কি, নাড়াইতে পারি কিন্তু পা নাড়াইতে পারি না। ডাক্তার বলছে ভালো হবে ইনশাল্লাহ, এই জায়গা থেকে 70 থেকে 80% ভালো হবে, তারপর বাকিটা আল্লাহ ভরসা। কেমন আছেন? মুখে দিব, টান দিয়ে উঠাই তো। এক, পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, হারিয়েছেন আশার সব দিক, তাই পরিবারের শঙ্কা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ ছোট থেকে আসে সেনাবাহিনীতে চাকরি করবে এই প্ল্যান নিয়েই ঢাকা লেখাপড়া করতে আসছিল, কিন্তু এখন বাকি আশা আল্লাহ পাক যদি পূরণ করে, আবার সরকার যদি আমাদের দিকে একটু গরিবের দিকে একটু তাকায় ফিরিয়ে চায়, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। প্রক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বলছে, যারা যে ধরনের কাজ করতে সক্ষম হবেন তাদের জন্য সে ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সিআরপি এই ধরনের রোগীদের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেখানে যাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, হাত পা হারানো এবং যে কথাজনিত এবং খাওয়া দাওয়া জনিত সমস্যার কারণে যারা ভুক্তভোগী, তারা সকলেই হচ্ছেন এই সিআরপিতে বিনামূল্যে পুনর্বাসন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। আন্দোলনে নানাভাবে ক্ষতিগ্রস্তদের জন্য দরকার দীর্ঘস্থায়ী চিকিৎসার, তাই হাসপাতালে চিকিৎসা শেষে দ্রুত সিআরপির মতো প্রতিষ্ঠানগুলোতে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ড্রেসিং এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর পরে তাকে দ্রুত পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে এখানে আসতে হবে। তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং তাদের যেই ঘাটতিটা সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু সিআরপি নিয়েছে, এবং তারা এখানে আসলে কিন্তু তারা এখানে সহজেই তারা এই চিকিৎসা সেবাগুলো কিন্তু একটা টিমের মাধ্যমে সমন্বিতভাবে নিতে পারবেন। দেশের নানা জায়গা থেকে রেজিস্ট্রেশন করছেন অনেক আহতরা, তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছে সিআরপি। কর্ম যাতে করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করার আমাদের প্ল্যান আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, আমরা ধরে নিয়েছি প্রায় 22,000-এর মতো আহত হয়েছে, তাদের মধ্যে আমরা ধারণা করতেছি অ্যাটলিস্ট 500 ব্যক্তির এই পুনর্বাসন সেবা প্রয়োজন হবে, এবং সিআরপি সেই পূর্ণাঙ্গ পুনর্বাসন সেবাটা দিতে সক্ষমতা রাখে। তবে সরকারের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির। বাহির থেকে ডক্টর নিয়ে আসছি, তো তারা ভিজিট করছে, ক্যাটাগরিজ হিসেবে ভাগও করা হয়েছে, যাদের বাহিরে নেওয়া লাগবে সেই হিসেবে নেওয়া হবে। যার পা চলে গেছে, অ্যাম্পুটেশন করা লাগছে, সেই ক্ষেত্রে হয়তো ফলস যেটা পাটা, যেটা আমরা প্রস্থেসিস বলি আর্টিফিশিয়াল, সেটার ব্যবস্থা করা হচ্ছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য কিছু আলাদা প্রোটোকল রয়েছে, আর যারা আহত তাদের জন্য আলাদা প্রোটোকল রয়েছে। তো সেই বেসিসে না তাদের কাছে ফান্ড চলে যাবে, সাহায্য চলে যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ হারিয়েছেন অনেক শিক্ষার্থী, তাদের সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিজয়ী ছাত্ররা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।
প্রায় 3 মাস পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, যেমনটা জানছিলাম 3 মাস পরে আজ ক্যাম্পাস ওপেন হয়েছে, তো একটু জানাবেন যে সব হলগুলোতে শিক্ষার্থীরা এসেছেন কিনা এখন পর্যন্ত, কি দেখছেন সেখানে? অনেক, আপনি যেমনটা বলছিলেন যে প্রায় 3 মাস পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকাল থেকে আমরা দেখেছি শিক্ষক শিক্ষার্থীরা প্রায় 3 মাস পরে শ্রেণীকক্ষে ফিরেছেন এবং শ্রেণীকক্ষে ফিরতে পেরে শিক্ষক শিক্ষার্থী উভয়ই কিন্তু দারুণ উচ্ছ্বসিত। বিশেষ করে 3 মাস একটি গ্যাপ পড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আশঙ্কা করছিলেন যে তারা একটি বড় ধরনের সেশন জটের কবলে পড়তে যাচ্ছে এবং অবশেষে কিন্তু সেই সংখ্যা কাটিয়ে শ্রেণী কার্যক্রম শুরু হলো এবং আমরা দেখেছি প্রথম দিন হিসেবেই কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন এবং প্রতিটি বিভাগেই কিন্তু ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম যেগুলো ছিল সেগুলো স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনি জেনে থাকবেন যে জুলাই থেকে আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং সেই শহীদদের স্মরণে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সেখানে শিক্ষার্থীরা জড়ো হন। সেই সাথে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ ডিনসবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সকলেই সেখানে জড়ো হন এবং সেখানে জড়ো হয়ে যেই 2 জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে তাদের স্মরণে তারা বিশেষ মোনাজাত করেন এবং সেই এরপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের অন্যতম যে বাহন সেটি নিয়মিত শিডিউলে চলাচল করছে এবং প্রতিটি শাটল ট্রেনে শিক্ষার্থীরা আসছেন, প্রাণের ক্যাম্পাসে আসছেন, যেখানে ক্লাস হচ্ছে সেখানে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাতে অংশ নিচ্ছেন এবং একই সাথে যেখানে যখন শিক্ষার্থীদের ক্লাসের গ্যাপ থাকছে বা বিরতি থাকছে সেই সময়টাতেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সবচেয়ে বিশেষ যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন পরীক্ষার পরে বা ভর্তি হওয়ার পরেও কিন্তু শ্রেণীকক্ষে আসতে পারছিলেন না, তাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছিল না। কিন্তু আজকে সেই তাদেরও ক্লাস শুরুর মধ্য দিয়ে প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা তাদের যে উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা সেই উচ্চশিক্ষার প্রথম ধাপে কিন্তু তারা আজকে পদার্পণ করলেন, অর্থাৎ তাদের কিন্তু শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেল। বিষয়টি নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত এবং একই সাথে যারা পুরনো শিক্ষার্থীরা রয়েছেন, দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও তাদের শ্রেণী কার্যক্রমে ফিরতে পেরে দারুণ খুশি, কারণ তারা প্রত্যাশা করছেন যে এর মাধ্যমে তাদের যে 3 মাসের ক্ষতি হয়েছে সেই 3 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন যে একটি চ্যালেঞ্জের বিষয় ছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের অ্যালটমেন্টের ব্যাপার ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে প্রভোস্ট যারা ছিলেন তারা প্রত্যেকে পদত্যাগ করেছিলেন। সেই বিষয়গুলো দ্রুত সমাধান করে এবং হলগুলো চালু করার পরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের খুলে দেওয়া হয়েছে এবং হলগুলোতে আমরা দেখেছি গতকালকে হলগুলো খুলে দেওয়া হয়েছে, আবাসিক হলগুলো, সেই আবাসিক হলগুলোতেও শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে 3 মাস জরাজীর্ণ অবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয় কিন্তু আবারও প্রাণ ফিরে পেল। অনেক প্রায় 3 মাস পরে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর সে বিষয়ে সবশেষ জানাছিলেন সহকর্মী শোয়েব রহমান। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের কাজ, আর তবে মন খারাপ প্রতিমা তৈরির কারিগরদের। কর্মচারীর দামও বাড়ছে, সব কিছুর দামে মাল ম্যাটেরিয়াল, বাঁশ কাঠ, যা আওর, এগুলো তো অনেক দাম বৃদ্ধি পাইছে। শাড়ি, সাজ, সবজি সব এগুলো তো ইন্ডিয়া থেকে আসতো। ফোন দিচ্ছি, বলছে দাদা এবার মাপ চাই, এবার দিতে পারবো না। দেশের পরিস্থিতির জন্য প্রতিমার ধরনের যে পরিমাণ দাম সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। ঠিক যেন নিরঞ্জনের পদ্মা ছুঁয়ে প্রকৃতিতে আগমন ঘটছে দেবী দুর্গার। রাজশাহীর 390টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জা। আগের বছরের চেয়ে এবার প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠসহ সাজ সরঞ্জামাদির দাম বৃদ্ধিতে বেড়েছে প্রতিমা তৈরির খরচ, আর তাই লোকসানের দাবি করছেন কারিগররা। এদিকে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মাসুম আক্তারের তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত। ঠিক যেন নিরঞ্জনের পদ্মা ছুঁয়ে প্রকৃতিতে আগমন ঘটছে দেবী দুর্গার। মায়ের আঁচল ছোঁয়া, শুভ্র কাশবন আর আকাশের কপাল জুড়ে লালচে সিঁথির সিঁদুর জানান দিচ্ছে দেবী পক্ষের। দেবী মায়ের মর্তে আগমনের বার্তায় প্রকৃতির এ সাজে চারিদিকে যেন চলছে আনন্দযজ্ঞ। আর কদিন বাদেই আসছেন মা দুর্গা, দুর্গতি নাশিনী। তাতেই ব্যস্ত শিল্পীর তুলি।
কার্তিক চন্দ্র পাল 2 যুগেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছেন। বছর জুড়ে চাহিদা অনুযায়ী তৈরি করেন লক্ষ্মী, সরস্বতী, কালী এবং দুর্গা প্রতিমা। তবে গেল বছরের চেয়ে এবার কমেছে প্রতিমার চাহিদা। পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, সাজসজ্জার উপকরণের দাম ও শিল্পীদের মজুরি খরচ বেড়েছে। সেই তুলনায় কমেছে লাভের পরিমাণ। কর্মচারীর দামও বাড়ছে, সব কিছুর দামই, মাল ম্যাটেরিয়াল, বাঁশ, কাঠ, যা আওর, এগুলো তো অনেক দাম বৃদ্ধি পাইছে। গহনা বা অন্যান্য জিনিসপত্র, রং টং, এগুলো আমরা বাড়ি থেকে আমদানি করতাম, সেক্ষেত্রে এবার তো আমদানি পাচ্ছি না। দুর্গোৎসবের প্রস্তুতির সময় প্রায় শেষের দিকে, তাই রাত দিন এক করে কাজ করছেন কারিগররা। প্রতিমার গায়ে নকশা কাটার পাশাপাশি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবার ভারত থেকে প্রতিমার সাজ সরঞ্জামাদি আমদানি করতে না পারায় কারিগররা পড়েছেন বিপাকে। আগে তো প্রতিমা 40-50 হাজার বিক্রি হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতির জন্য প্রতিমার ধরনের যে পরিমাণ দাম, সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। শাড়ি, সাজ, সবজি সব এগুলো তো ইন্ডিয়া থেকে আসতো, এবং আমি 1 মাস আগের থেকে ফোন দিচ্ছি, বলছে দাদা এবার মাপ চাই, এবার দিতে পারবো না। দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা একটু ভয়ে আছি, তারপরও চাই মা আমাদের সব যেন ভয় দূর করে শান্তি ফিরিয়ে আনে। প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা করতে যাবেন, দেখতে যাবেন, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে আমরা বলেছি মণ্ডপগুলোতে সিসিটিভির আওতায় থাকে, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ইফটিজিংয়ের মতো ঘটনা না ঘটে, এই জন্য মোবাইল কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, তারপর মাদকের কোনো যাতে সুযোগ না থাকে, সেই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসকরা সেই অনুযায়ী কাজ করতেছে। এবছর রাজশাহী মহানগরীর 78টি ও জেলার 312টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এখন রাজশাহী। এদিকে ইতালিতে বৈধ পথে শ্রমিক নেয়ার ঘটনায় 2015 সালের দেশের তালিকায় বাংলাদেশ সহ পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবেদনে জমা দেওয়ার কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না কট্টর ডানপন্থী মেলেনি সরকার। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মনিরুজ্জামান প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি শ্রমিক ঘাটতি মেটাতে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখ জনশক্তি নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। পূর্ব ঘোষিত সেই গ্যাজেট অনুযায়ী 2025 সালে 1,65,000 শ্রমিক নেবে ইতালি। তবে এবার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। তালিকায় আরও আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। Proviene da un unico stato, il Bangladesh. দালালদের খপ্পরে পড়ে 2023-24 সালে বহু বাংলাদেশি ইতালি গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এতেই মূলত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে গেছে বাংলাদেশকে। তবে জনশক্তি নেয়ার বিষয়ে রোম ঘোষিত নতুন নিয়মে আবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ছাড়পত্র বা পরবর্তী ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই বাংলাদেশিদের। Per i cittadini di 3 paesi, Bangladesh, Pakistan e Sri Lanka, dove le irregolarità sono state le più pesanti. Questi paesi non escono dal decreto flussi, ma nell'immediato il rilascio di visti di lavoro sarà sospeso per consentire. ইতালি শ্রমবাজার নিয়ে অনিয়ম ও দালাল চক্রের প্রভাবে বাংলাদেশ কঠিন সময় পার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের আহ্বান ইতালি প্রবাসী বাংলাদেশিদের। এই প্রক্রিয়ার বেড়াজালে আটকে যেতে পারে অসংখ্য বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন। এখন আমি মনে করি যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই জটিলতার নিরসন করাটা অসম্ভব কিছু না। বাংলাদেশ সরকারের এখন উচিত জরুরি পদক্ষেপ গ্রহণ করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করে এই সমস্যা নিরসন করা। যদি এখন বাংলাদেশ সরকার এই দেশের সরকারের সাথে পরামর্শ করে কিংবা এই আলোচনা করে এটা সমাধান করে, আমি মনে করি এই সমস্যা থাকবে না। ঘোষণা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে 2025 সালে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত চলবে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া। ইতালিতে বৈধ পথে শ্রমিক যাওয়ার সুযোগ থেকে দীর্ঘ 8 বছর পর 2020 সালে কালো তালিকা মুক্ত হয়েছিল বাংলাদেশ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।
আর কিছুদিন পরেই শারদীয় দুর্গোৎসব। যাচ্ছিলাম কিছুক্ষণ আগেই রাজশাহীর সেখানকার পূজাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির কথা। এবার জানবো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে চলছে জোর প্রস্তুতি খুলনাতে। বিভিন্ন স্থানে চলছে মণ্ডপ তৈরি ও সাজসজ্জার কাজ। দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে খুলনার শীতলাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, খুলনা নগরীতে দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? প্রস্তুতির সব শেষই বা কি তথ্য আছে? দেখুন, প্রতি বছরের মতো এবছরও কিন্তু উৎসবমুখর পরিবেশে একটা প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গোৎসব, যেটি সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে তারা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছে। এখানকার যারা প্রতিমা তৈরিতে ব্যস্ত, যারা তৈরি করছেন। এছাড়া এখানকার আমরা পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সাথে এখানকার যারা শিল্পীরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু মণ্ডপে মণ্ডপে কাজ করছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিমা গড়া চলছে, রঙের কাজ, সাজসজ্জার কাজও চলছে। তো আমরা শীতলাবাড়ি মন্দির, এটি 200 বছর প্রাচীন এই মন্দিরটি। এখানে কিন্তু এখানকার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে এখানে। আমরা আরেকটু বলতে চাই যে এখানকার যে প্রতিমা তৈরি করা ইতিমধ্যে শেষ হয়েছে, শুধু রঙের কাজ বাকি রয়েছে এবং যে 2 বা 3 দিন বাকি রয়েছে শারদীয় দুর্গোৎসবের, সেইটার আসার আগেই তারা এটি সম্পন্ন করবেন বলে তারা জানিয়েছেন। এই জন্য তারা রাত দিন কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এখানে কাঠের ব্যবহার করা হয়েছে, চটের ব্যবহার করা হয়েছে প্রতিমা তৈরিতে, মাটি ব্যবহার করা হয়েছে এবং পরিবেশ সম্মত যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা আরেকটু তথ্য আপনাদেরকে বলতে চাই যে খুলনা জেলায় এবার 991টি মণ্ডপে দুর্গা উৎসব পালিত হবে। এর মধ্যে খুলনা মহানগরীতে 101টি মণ্ডপ থাকছে এবং খুলনা জেলা প্রশাসন বলছে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এবং আমরা বিভিন্ন মোড়ে মোড়ে যে প্রতি বছর প্রতিমা মণ্ডপ তৈরি হয়, সে মণ্ডপ তৈরির কাজও কিন্তু চলছে। এছাড়া নগরীর শিববাড়ি মন্দির, ধর্মসভা, শীতলাবাড়ি, বড়বাজার, পূজা খোলা সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায় যে এখানে কাজও প্রায় শেষের দিকে। এছাড়া নগরীর বাইরে যে উপজেলাগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা, 9টি উপজেলা, এই 9টি উপজেলায় কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে উৎসবমুখর পরিবেশে। আরেকটা তথ্য দিয়ে রাখি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানে আনসার আজকে নিয়োগ করা হয়েছে আজকে থেকে মন্দিরে এবং মণ্ডপে। এই এখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে পুলিশ ফোর্স এখানে নিয়োজিত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন। তো সব মিলিয়ে যারা পূজা আয়োজন করছেন বা পূজা মণ্ডপের প্রস্তুতি করছেন, তারা আজকে এবারের পূজা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনার শীতলাবাড়ি মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। খুলনার শীতলাবাড়ি মন্দির থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম এবং জানাচ্ছিলেন শারদীয় পূজার সবশেষ প্রস্তুতির খোঁজ খবর। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে ময়মনসিংহে বন্যার ফের অবনতি। শেরপুরে নতুন এলাকায় ঢুকছে পানি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে। হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স। ইতালির ঝুঁকির তালিকায় থাকলেও আবেদনে বাধা নেই বাংলাদেশের শ্রমিকদের। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা। এবং সন্ধ্যায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্টের হতাশা কাটাতে প্রত্যয়ী টাইগাররা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।